শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন সংশোধন করে বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এমনটা জানিয়েছেন। এ সময় তিনি আরও বলেছেন, শিশু ধর্ষণের মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত হয়েছে যে কোনো ব্যক্তি দ্বারা ধর্ষণজনিত ঘটনা ঘটলে ধর্ষণকে শাস্তির আওতায় আনা হবে। এমনকি ধর্ষণকালে কাউকে গুরুতর জখম করা হলে তা কঠোর বিচারের আওতায় আসবে। ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণের মামলা দ্রুত নিশ্চিত এবং ডিএনএ পরীক্ষার জন্য রাজশাহী ও চট্টগ্রামে আরও 2টি ল্যাব তৈরি করা হবে। বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কয়েকজন বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে, আর যাতে করে ধর্ষণ সহ অন্যান্য মামলাগুলো ত্বরান্বিত হয়। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এই ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এবং চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরও 2টা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এতে জানানো হয়, প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে 4 মাসের মধ্যে স্থানীয় জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয়। নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই বলেও মনে করে ইসি। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে সেটি কাম্য নয় বলছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, আইডি সেবা কার্যক্রম অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে নিলে ভোটার তালিকা প্রস্তুত নির্বাচন ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হবে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। সব নির্বাচন 4 মাসের মধ্যে করতে হবে। আমরা বলেছি এটা কার্যত সম্ভব না। তার কারণ হচ্ছে যে আমাদের পার্লামেন্ট ইলেকশন প্লাস লোকাল গভর্নমেন্ট ইলেকশনস, লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়। তো এটা 4 মাসের মধ্যে করা ইজ ভেরি, এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট। বড় পরিসরে প্রবাসীদের ভোটে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসীরা যেন ভোট দিতে গিয়ে আইনগত ঝামেলায় না পড়ে সেটি নির্বাচন কমিশন দেখবে বলেও জানিয়েছেন তিনি। ইসলামী সহযোগিতা সংস্থা OIC-ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেছেন তিনি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কারের সমর্থনের কথা জানিয়েছেন মিশন প্রধানরা। সোমবার বেলা 11টায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এবং এর আগে 19 দেশের মিশন প্রধানদের চিঠি দিয়ে ইসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। Malaysia will support all the reforms being undertaken by the Bangladesh government, including the electoral reforms. And Malaysia is willing to share its experience, especially for the overseas voters, for a free, fair and credible election. আমাদেরকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে তারা আইনগত ঝামেলায় না পড়ে। আমরা প্রক্সি ভোটটা, এটাও কিন্তু একটা কারণ প্রক্সি ভোটে যাওয়ার। ভয় নয়, পুলিশকে বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানুষ যেন পুলিশের কাছে আশ্রয় পায়, এমন মন্তব্য তিনি করেছেন। সোমবার রাজধানীর তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে সব কথা তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠা হয়, তাহলে সব যুদ্ধেই জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে তিনি পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন। আর যুদ্ধাবস্থায় আছে এটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। মাঠ পর্যায়ে সহ মোট 127 পুলিশ কর্মকর্তা এতে উপস্থিত ছিলেন। পুলিশ দেখলে আশ্রয় পায়, এখন পুলিশ দেখলে ভয় পায়, কি আমাদের খ্রিস্টের মধ্যে আটকে ফেলে।
একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। পুলিশ হলো বন্ধু, এটাই হলো। কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ। আইন হলো আমাদের সবার আশ্রয়, আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা। এইটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয়। একটা গোষ্ঠী নিজেদের নীল নকশা বা সুবিধা অনুযায়ী জনগণকে পরিচালিত করতে চায়, এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আকার বাড়িয়ে নির্বাচিত সংসদের জন্য কোনো কাজ রাখতে চায় না তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেছেন, যেই কাজ সংসদের করার কথা সেই কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে চায়। তারা স্বল্প, মধ্যম এবং দীর্ঘ মেয়াদী নামের সময় ক্ষেপণ করছে। শেখ হাসিনার মতো নিজেদের ছকে সবাইকে পরিচালিত করতে বাধ্য করছে। দেশে আবারও স্বৈরাচার তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। সংসদীয় গণতন্ত্রের যে স্পিরিট, যেটা সকলে ঐক্যবদ্ধভাবে, সমস্ত রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংসদীয় দলের প্রথা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এটা কোনো এক দল করে নাই, কোনো একটি গোষ্ঠী করে নাই, কোনো একটি ব্যক্তি করে নাই। সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একমত হয়ে সংসদীয় গণতন্ত্র করেছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেছেন, একটি গোষ্ঠী বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থানের মধ্যে বিভাজন তৈরি করতে চায়। আসিয়াকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় রিজভী বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান বিএনপির 15 বছর আন্দোলনের বহিঃপ্রকাশ। অন্যদিকে নির্বাচন দিয়ে জনগণের আস্থা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালিমা রহমান। নুসরাত পারুল থেকে শুরু করে গত ফ্যাসিস্ট সরকার আমলে একের পর এক নারী ধর্ষিত হয়েছে, কিন্তু তাদের যারা ধর্ষকারী তাদের কোনো বিচার হয়নি, এমনকি হত্যাকারী যারা তাদের কোনো বিচার হয়নি। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। বাংলাদেশের মাটিতে পা রেখেই ভক্তদের অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন হামজা চৌধুরী। বিমানবন্দর থেকে ছাদখোলা গাড়িতে করে হবিগঞ্জে পৈতৃক ভিটা বাড়িতে গেছেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে খেলতে সকাল 11:30টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে ল্যান্ড করেছেন এই মিডফিল্ডার। হামজার সফর সঙ্গী ছিলেন তার মা, স্ত্রী, 3 সন্তান, 2 ভাই। বিমানবন্দরে হামজাকে বরণ করে নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্মকর্তারা। আর সিলেট থেকে হামজা চলে যান হবিগঞ্জ জেলার বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটে। Amazing. It feels like a long time coming. I'm excited to be here. Yeah, very much so. Hopefully 2 wins, 2 derbies. So inshallah we'll win and we'll progress. Inshallah আমরা win করবো। আমরা big dreams আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে মাতছি বুতা আর ইনশাআল্লাহ আমরা win করে progress করতে পারবো। এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে বেবি চকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। পরে কিছুক্ষণ প্রধান সড়কে অবস্থান নিয়ে একপাশে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে সিভিল এভিয়েশন চেয়ারম্যানের অনুরোধে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। অবস্থান নেন বেবি চকের প্রধান কার্যালয়ের ভেতরে। বেবি চকে বিমান বাহিনীর আধিপত্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন কর্মচারীরা। বেবিচক চেয়ারম্যান আশ্বস্ত করেন, কর্মকর্তা-কর্মচারীদের সাথে কোনো ধরনের বৈষম্য করা হবে না। 10 সদস্যের একটি কমিটি গঠন করে আলোচনার প্রস্তাবও দেন তিনি। এরপরেই বিক্ষোভ প্রত্যাহার করেন কর্মকর্তা-কর্মচারীরা। কয়েক ঘন্টা পরে স্বাভাবিক হচ্ছে মেট্রো রেল চলাচল। 11টার দিকে টিকিট বিক্রি চালু হলে যাত্রী ভোগান্তিও কমে আসে। এমআরটি পুলিশ সদস্য মেট্রো রেলের 4 কর্মী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সকাল থেকে ভিন্নধর্মী কর্মসূচি পালন করেছে মেট্রো রেল কর্মীরা। প্রথমে মেট্রো রেল না চালানোর কথা বললেও পরে বিনা টিকিটে মেট্রো রেল চলে প্রায় 1.5 ঘন্টা। এরপরে কর্তৃপক্ষের আশ্বাসে টিকিট ব্যবস্থা চালু করলেও পরে আবারও তা বন্ধ করে দেয়। যাত্রীরা ডিজিটাল বিক্রয় মেশিন থেকে টিকিট সংগ্রহ করে মেট্রোতে চলাচল করেন। এর আগে মেট্রো রেল কর্মীরা 6 দফা দাবি আদায়ে বার্তা প্রশাসনকে টিকিট দিতেই টিকিট কাটা বন্ধ রাখে এবং রোববার বিকেল 5টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক শারীরিকভাবে এমআরটি পুলিশ সদস্যরা লাঞ্ছিত করার অভিযোগ ওঠে।
কোনো ধরনের অভিযোগ বা ভোগান্তি ছাড়াই চতুর্থ দিনের মতো অনলাইনে বিক্রি হলো রেলের ঈদযাত্রার টিকিট। সকাল 8টায় পশ্চিমাঞ্চলে টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধ ঘন্টার ওয়েবসাইটে হিট করেন 1 কোটি মানুষ। এমন তথ্য জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন। তিনি জানান, আজ পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল রুটের মোট 33,199 টিকিট বিক্রি হচ্ছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশন ঘিরে মানুষের বাড়তি জটলা নেই, স্বাভাবিকভাবেই রেল চলাচল করছে। বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যা বাড়ায় মানুষের ভোগান্তি কমেছে এবং রেলের যাত্রী বেড়েছে। গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীন বিদ্যুৎ সরবরাহে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লোডশেডিং এর শিডিউল 24 ঘন্টা পূর্বে কেন প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ 4 সপ্তাহের জন্য এই রুল জারি করেন। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতেই রুল জারি করা হলো। এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে। আর রিটকারী আদালতকে বলেছেন, গরমের সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা পোল্ট্রি সহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে লোডশেডিংয়ের তথ্য অগ্রিম 24 ঘন্টা আগে প্রকাশের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদেরকে জানানোর জন্য বলা হয়েছে। যারা নতুন উদ্যোক্তা 2 লক্ষ টাকা ব্যাংক থেকে নিছে বা কোথাও থেকে ঋণ নিছে, তাদের কিন্তু এখন আর বিদ্যুতে লোডশেডিংয়ের জন্য তাদের খুব কষ্ট হয়ে যাবে। মাননীয় আদালত আজকে রুল দিয়েছেন 1 মাসের জন্য। সিলেটের MC কলেজ ছাত্রাবাসের তরুণীকে তুলে দিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার দ্রুত ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিন বছর 2 আগে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল প্রত্যাহার করে নেন অ্যাটর্নি জেনারেল অফিস। 2020 সালের 25 সেপ্টেম্বর MC কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। তার স্বামী বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ আর চাঁদাবাজির অভিযোগে পৃথক 2টি মামলা করেন। সিলেট MC কলেজে আজকে থেকে প্রায় 4 বছর আগে গণধর্ষণ হয়েছিল। 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। করোনাকালে ভ্যাকসিন ক্রয়ের নামে সালমান এফ রহমান ও বেক্সিমকো ফার্মার বিরুদ্ধে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। করোনার সময় ভ্যাকসিন সরবরাহ করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং অভিযোগ রয়েছে যে করোনা ভ্যাকসিনকে কেন্দ্র করে সালমান এফ রহমানের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং চক্রটি অন্তত 22,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে। সেই সাথে বাংলাদেশ আবিষ্কৃত করোনা ভ্যাকসিনের অনুমোদন পেতে প্রভাব খাটিয়েছেন বলেও অভিযোগ আছে তার বিরুদ্ধে। ঘটনা সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এসি এবং ফ্রিজে ব্যবহৃত নিম্নমানের গ্যাস বাজার থেকে প্রত্যাহার ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন RAC মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে পরিবেশ অধিদপ্তরের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় এসি ফ্রিজে ব্যবহৃত গ্যাস সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মালিক শ্রমিকরা। অভিযোগ করেন, গ্যাস সিন্ডিকেট জড়িত জিয়াউল হক এবং তার মদতপুষ্টদের নিয়েই পরিবেশ অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুত দাবি মানা হলে সারা দেশে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন কল্যাণ অ্যাসোসিয়েশন। R22 গ্যাসের যে লাইসেন্সগুলো আছে এগুলোকে বাতিল করতে হবে। নতুন করে যদি R22 গ্যাস বাংলাদেশে আনতে হয় তাহলে নতুনদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসতে হবে। প্রবাসীদের সমস্যা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, নতুন শ্রম বাজার তৈরিতে 9 দফা প্রস্তাবনা দিয়েছে NRB রাইটস মুভমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার মিজানুর রহমান। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে NRBরা বিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, ইউরো, দিরহাম রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছে বাংলাদেশে, কিন্তু বিনিময়ে তারা কিছুই পাচ্ছেন না দেশ থেকে। এ সময় ব্যারিস্টার মিজানুর রহমান জানিয়েছেন, বিগত বিভিন্ন সরকার প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এতদিন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে আপনারা ভোট দিতে পারবেন প্রবাসীরা, কিন্তু আদৌ পর্যন্ত কোনো এটা কার্যকরিতা কোনো কিছু হয় না। এই মন্ত্রণালয়গুলোতে বিদেশে যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন, এক্সপিরিয়েন্স লোক আছেন, তাদেরকে ওখানে দায়িত্ব দেওয়া হোক, যাতে করে তারা প্রবাসীদের ফিলিংসটা বোঝে এবং প্রবাসীদেরকে প্রপারভাবে হেল্প সাপোর্ট এবং তাদের যে ন্যায্য হক আছে সেইটা তাদেরকে দিতে পারবেন।
ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো জোরদার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। এর জবাবে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান টার্গেট করে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে মিসাইল ও ড্রোনের যৌথ ব্যবহারে এই অভিযান চালানো হয়। একই সাথে হামলা করা হয় মার্কিন অন্যান্য যুদ্ধ জাহাজেও। এক ভিডিও বার্তায় এমনটি দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে। জবাবে লোহিত সাগরের জাহাজে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের মহারাষ্ট্রে। হিন্দুত্ববাদী গোষ্ঠী বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিতে বিক্ষোভের ঘোষণা দেয়। সোমবার ওই বিক্ষোভ হওয়ার কথা। সরকার যদি এই সমাধিটি অপসারণ না করে তাহলে সেটি ভাঙার হুমকিও দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল। এবং সে ঘোষণার পরেই সম্ভাজিনগরের খুলবাদে মোগল সম্রাট আওরঙ্গজেবের মাজার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।